একটাই কথা আছে বাংলাতে, মন আর বুক মিলে একসাথে এসে হলো বন্ধু। বন্ধু আমার, কারা কারা বন্ধু আজকের দিনে বন্ধু শত্রুতে পরিণত হয়েছে? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূস সরকারের উপদেষ্টাদের লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার একরকম হিড়িক পড়েছে। সবচেয়ে বেশি দামি ভোটার কারা বলতে পারবেন? সবচেয়ে বেশি দামি ভোটার কারা, মানে এই যে ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল ভোটার কারা? দর্শক মন্ডলী, একটি উদ্বেগজনক জরুরি খবর নিয়ে হাজির হয়েছি, যেটা রাজনীতিতে অশনি সংকেত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূস সরকারের উপদেষ্টাদের লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার একরকম হিড়িক পড়েছে। মানে মন্ত্রী পদমর্যাদার এই পাসপোর্ট মন্ত্রিত্ব ছাড়বার পরেই জমা দেওয়ার রীতি, এমনকি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পর্যন্ত সাংবাদিকদের কৌতূহলের জবাবে বলেছেন যে তিনি নিজেও যদি এই পাসপোর্ট মন্ত্রিত্ব ছাড়ার আগেই জমা দিয়ে দিতেন ব্যাপারটা অস্বাভাবিক হতো, কাজেই তিনি বা তার স্ত্রী কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বা মন্ত্রীদের যে পাসপোর্টটা হয় সেটা এখন পর্যন্ত জমা দেননি। কিন্তু ইউনূস সরকারের মধ্যে এই অস্থিরতা কেনই বা উপদেষ্টারা কূটনৈতিক পাসপোর্ট দ্রুততম সময়ে ছেড়ে সাধারণ পাসপোর্টে আসতে চাইছেন, সেই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল তৌহিদ হোসেনকে। তৌহিদ হোসেন সরাসরি বলেছেন এরা চাইছেন যে কূটনৈতিক পাসপোর্ট ছাড়বার পর সাধারণ পাসপোর্ট পেতে যে ঝামেলা সেটা এড়িয়ে এখনই ভিসা ঠিক করে রাখতে, যাতে দ্রুততম সময়ে সরকার ক্ষমতা ছাড়ার পরেই তারা তাদের স্বাধীনতা মতো ইচ্ছা মতো বিদেশ যেতে পারেন। সরাসরি কথা বললে, মানে আপনার আমার ভাষায় বললে, দ্রুততম সময়ে বিদেশে যাওয়ার পথ সুগম রাখতেই বিভিন্ন উপদেষ্টারা একের পর এক লাল পাসপোর্ট ছাড়ছেন, সাধারণ পাসপোর্টের আবেদন করছেন, যাতে বিদেশ যাত্রার ভিসা ঠিক করে রাখা যায়। হয়তো অনেকেই নির্বাচনের আগেই দেশ ছাড়বার কথা ভাবছেন। মজার ব্যাপার হচ্ছে, সবচেয়ে বড় যে কোইন্সিডেন্সটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে অক্টোবরে যখন নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির নেতা, 2024-এর আন্দোলনের বিরাট নেতা, তিনি এক বেসরকারি টিভি চ্যানেলে নিজে থেকে গিয়ে এই সাক্ষাৎকার দিয়ে এলেন যে উপদেষ্টাদের বেশিরভাগই সেফ এক্সিটের ব্যবস্থা করে রেখেছেন, কে কোন দেশে যাবেন সেসব ঠিকঠাক করে রেখেছেন। তখন যে উপদেষ্টারা সবচেয়ে বেশি সংবাদ মাধ্যমের সামনে এসে গলা খুলিয়ে বলেছিলেন প্রশ্নই ওঠে না কেন বিদেশ যাব, তারাই এখন সবচেয়ে আগে গিয়ে লাল পাসপোর্ট ছেড়ে দিয়ে বিদেশের ভিসা লাগাচ্ছেন এবং নিজ নিজ জায়গা ডেস্টিনেশন ঠিক করে রাখছেন, সেই ডেস্টিনেশনে যাতে সময় মতো পৌঁছে যেতে পারেন তার ব্যবস্থা করে রাখছেন। যেমন ধরেন রিজওয়ানা হাসান তখন বলেছিলেন নাহিদকেই উত্তর দিতে হবে কারা সেফ এক্সিট চাইছে, আমার সেফ এক্সিটের কোনো পরিকল্পনা নাই। খুব স্বাভাবিক, রিজওয়ানা হাসানের স্বামী নসরুল হামিদ দীপু আওয়ামী লীগ আমলের মন্ত্রী, তার বিরাট ব্যবসায়িক সাম্রাজ্য দেখাশোনা করছেন 2024-এর আগস্টের পর থেকেই। কাজেই বাংলাদেশ ছেড়ে সম্পূর্ণরূপে চলে যাওয়া, চিরস্থায়ীভাবে চলে যাওয়া নিশ্চিতভাবে একটা ব্যবসায়িক ক্ষতিও করবে রিজওয়ানা হাসানের পরিবারের জন্য। কিন্তু রিজওয়ানা হাসানের ছেলে মেয়ে বিদেশ থাকেন, কাজেই তিনি হয়তো অস্ট্রেলিয়ার ভিসা লাগিয়েছেন যেখানে তার সন্তানেরা থাকেন। এবং এই যে একটা ভলাটাইল সময়, এই যে একটা অনিশ্চিত সময়, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি ক্ষমতা হস্তান্তর করতে চান, নাকি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর একটা বিপ্লবের সরকার গঠন করতে চান, প্রেসিডেন্ট হয়ে বসতে চান, জাতীয় সংসদ সদস্য পদে যারা নির্বাচিত হয়ে আসবেন ভাবছেন তাদেরকে আসলে 6 থেকে 9 মাসের জন্য সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য করে রাখতে চান, এসব নিয়ে যখন একটা অনিশ্চয়তা, সে সময়ে দেশে থাকবা কি দরকার? সে সময়ে পাসপোর্টটা রেডি রাখতে চাইবেন রিজওয়ানা হাসানের মতো বুদ্ধিমান যে কেউ। ভাবুন তো, ধর্ম উপদেষ্টা সাধারণত বেশি কথাই বলেন না, তিনিও নাহিদ ইসলাম ওই কথা বলার পরেই দেখছিলাম যে তিনি মানে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে আমরা তো কোনো চুরি করি নাই, আমাদের কেন বিদেশ যেতে হবে, কেন সেফ এক্সিটের প্রয়োজন হবে? অথচ কি অবাক ব্যাপার, সেই আফাম খালিদ সাহেব তিনিও তাড়াতাড়ি লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন, সাধারণ পাসপোর্ট রেডি রাখছেন। পররাষ্ট্র উপদেষ্টা নিজে বলছেন তারাই সেটা করছেন যারা কোনো না কোনো দেশের ভিসা সাধারণ পাসপোর্টে এনে বিদেশ যাওয়ার পথ সুগম রাখতে চাইছেন। কারণ এই শিক্ষাটা আসলে এই উপদেষ্টারা পেয়েছেন 2024-এর আগস্টের পর, তারা যে পরিবর্তন এনেছেন এবং তার ফলে আওয়ামী লীগের আমলের মন্ত্রী সংসদ সদস্যদেরকে যে ভোগান্তির শিকার তারা করেছেন, সেই ভোগান্তিতে তাদের যাতে করতে না হয় সে কারণেই তারা তাড়াতাড়ি এই ব্যবস্থা নিচ্ছেন। কারণ এই সরকার ক্ষমতায় এসে নিয়ম করে যে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাবে, লাল পাসপোর্ট সকল মন্ত্রী, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সর্বশেষ সংসদের সকল সদস্যদের এক্ষুনি বাতিল হয়ে যাবে, তাৎক্ষণিকভাবে বাতিল হবে। এবং তারা আরেকটা নিয়ম যুক্ত করে যে শুধু যে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের পাসপোর্ট আমরা পাই, সেটা কূটনৈতিক পাসপোর্টধারীদের ক্ষেত্রে, লাল পাসপোর্টধারীদের ক্ষেত্রে ঠিক হবে না। অন্তত 2টো গোয়েন্দা সংস্থা তাদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দেবে, তারপর তারা সাধারণ পাসপোর্টে যেতে পারবেন। এবং আওয়ামী লীগ আমলে মন্ত্রী, সংসদ সদস্যদের এমন বিপদ হয়েছিল, একে তো তাদের লাল পাসপোর্ট বাতিল হয়ে গেল, এরপর তারা সংসদ সাধারণ যে পাসপোর্ট সেটা দিনের পর দিন, মাসের পর মাস কোনো গোয়েন্দা সংস্থা অবশ্যই তাদেরকে ভেরিফাই করে তাদের নামে সার্টিফিকেট দেয় নাই যে এদেরকে পাসপোর্ট দেওয়া যেতে পারে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ এমনকি
যে বিবৃতিটি দিয়েছিল সেখানে কোন দুটো গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিলে সাধারণ পাসপোর্ট পেতে পারবেন লাল পাসপোর্টধারীরা, সে কথাও পরিষ্কার করে উল্লেখ করা হয় নাই। এর ফলে আওয়ামী লীগ আমলের মন্ত্রী, সংসদ সদস্যরা মাসের পর মাস বাংলাদেশের বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে তারপর ওই যে একটা বিপদ সংকুল দুর্গম পরিস্থিতিতে সীমান্ত পাড়ি দিয়ে ভারত গেছেন এবং অনেকেই ভারতেই আটকা পড়েছেন যখন তাদের সন্তানেরা বিদেশের বিভিন্ন দেশে আছেন, এবং এদের সকলের পাসপোর্টে বা অনেকের পাসপোর্টে আমেরিকার ভিসা, যুক্তরাজ্যের ভিসা, ইউরোপের ভিসা ছিল, কিন্তু তারা যেহেতু পাসপোর্টই নাই, একটা দীর্ঘ সময়ের জন্য তাদেরকে ভারতে আটকা পড়তে হয়েছে। এসব ঝামেলায় রিজওয়ানা হাসানরা পড়তে চান না। ঝামেলাটা তারা সৃষ্টি করেছিলেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে শায়েস্তা করার জন্য। কাজেই তারা জানেন যারা ক্ষমতায় আসবেন তারা চাইলে কিভাবে এদেরকে শায়েস্তা করতে পারেন। ফাউজুল কবির খান তিনি নাহিদ ইসলাম যখন বলেছিলেন সেফ এক্সিট চাইছেন সবাই এবং সকলেই ব্যবস্থা করে রেখেছেন, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন 72 বছর বয়সে আমার কোনো সেফ এক্সিটের দরকার নাই, এটা খুব দুঃখজনক হবে। তাহলে ফাউজুল কবির খান এখন সবার আগে গিয়ে পাসপোর্টটা জমা দিয়ে সে পাসপোর্টে ভিসা লাগানোর জন্য অস্থির হয়েছেন কেন, কিংবা ভিসাটা যাতে অটুট থাকে সে কারণে সাধারণ পাসপোর্টে আসার জন্য কেন অস্থির হয়েছেন, কিংবা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি তখন বলেছিলেন ছেলেমেয়েরা তো সব দেশে, তাহলে আমি বিদেশ গিয়ে কি করবো। এখন আমি জানি না পররাষ্ট্র উপদেষ্টা কি জিজ্ঞেস করেছেন এসব উপদেষ্টাদের যে এই ব্যাপারটা তো অস্বাভাবিক হচ্ছে, যেটা তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে আপনারা পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছেন, আর তিনি কি জিজ্ঞেস করেছেন যে ছেলেমেয়েরা দেশে সেফ এক্সিট নেওয়ার কোনো কারণ নাই, তারপর তারা কেন সবাই বিদেশ যাওয়ার জন্য লাইন ধরেছেন। আরেকটা বিরাট অংশের মন্ত্রী, বিশেষ সহকারী পদমর্যাদায় থাকা ব্যক্তিরা যারাও সব মন্ত্রী প্রতিমন্ত্রী মর্যাদায় আছেন, তাদের তো আবার এই সাধারণ বাংলাদেশি পাসপোর্টের দরকারই নাই, কারণ এদের প্রত্যেকের বিদেশি পাসপোর্ট আছে। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া তখন এই কথাটাও সংবাদ মাধ্যমকে বলেছিলেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া লম্বা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে এরা সেফ এক্সিটের কথা বললে রেগে যায়, এদের সকলে দুটো দেশের পাসপোর্ট আছে, বিদেশের পাসপোর্ট আছে। এই যে বিরাট অংশটা, তাদের কোনো অসুবিধা নাই, তারা মানে এই নির্বাচনের আগে আগে দিয়ে কিংবা নির্বাচনের রাতে কিংবা নির্বাচনের পর দিন ঘটনাক্রম বদলে গেলেই বিদেশি পাসপোর্ট নিয়ে বিমানবন্দরে হাজির হবেন আর তারা দেশত্যাগ করবেন। তবে এদের অনেকেই নিশ্চিতভাবে 2024-এর 5ই আগস্টের কথা মাথায় রাখলে নির্বাচনের আগে দেশ ছাড়বেন, সেটা একরকম নিশ্চিতভাবে বলা যায়। নির্বাচনের আগেই তারা যে আসলে কোথায় আছেন এই বিষয়টা আর নিশ্চিত করে জানান দিতে চাইছেন না, তারও একটা প্রমাণ মিলছে এই সরকারের আরেকজন অত্যন্ত প্রভাবশালী এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর অত্যন্ত ঘনিষ্ঠ একজন উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র, তিনি এর মধ্যে সরকারি বাসাই ছেড়ে দিয়েছেন। সরকারি বাসা তিনি ছেড়ে দিয়েছেন, এর মানে এই দাঁড়াচ্ছে যে তিনি হয়তো ভাবছেন ফাউজুল কবির খানও ছেড়েছেন, আরো কয়েকজন উপদেষ্টা ছাড়ার মধ্যে আছে এমন খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তারা আছেন সেটাও আগস্টের 2024-এর আগস্টের অভিজ্ঞতা থেকে। 2024-এর আগস্টে তারা প্রথমবারের মতো দেখেছে, বাংলাদেশ প্রথমবারের মতো দেখেছে যে প্রধানমন্ত্রী থেকে প্রধান বিচারপতির বাসভবন সহ আপিল বিভাগের সকল বিচারপতির বাসভবন সহ মন্ত্রী, পাড়া তো বটেই, পুলিশ প্রধান, সকলের বাড়ি যেভাবে ভাঙচুর লুটপাট হয়েছে মানে কয়েকদিন ধরে, এবং সেই দিন যে তাণ্ডব হয়েছে তাতে এরা জানেন হেয়ার রোডের এই বাসাগুলোতে থাকা সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই এসব বুদ্ধিমান আকেলমান মানুষ আগে ঠিক কোথায় আছে, মন্ত্রী আর মন্ত্রী পাড়ায় নাই, তাহলে যে কোন পাড়ায় যাচ্ছেন সেটা বোঝবার আগেই হয়তো গা ঢাকা দিতে চাইছেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলম আবার দেখেন তারা চাকরি ছেড়ে দিয়েছেন, মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন 2 মাস হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা হেয়ার রোডের বাড়ি ছাড়েন নাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া মুখে বলছেন তিনি ছেড়েছেন, ওই বাড়ির কর্মকর্তারা বলছেন এখনো স্যার দলবল নিয়ে ওই বাড়িতে আসেন। আর মাহফুজ আলম আবার স্বীকারই করেছেন, তিনি বলেছেন নির্বাচনের আগে ছাড়বেন। আবার সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এটাও বলেছেন বিএনপির সঙ্গে তার কথা হয়ে গেছে, বিএনপি তাকে পরবর্তী সরকারের মন্ত্রী পদে দেখতে চায়। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলমদের মতো যাদের দশা, ধরেন আসিফ নজরুলের স্ত্রীর নিশ্চিতভাবে মার্কিন পাসপোর্ট আছে, তার জন্ম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, আমরা হুমায়ুন আহমেদের বই পড়েই সেটা জানি, কাজে তার মার্কিন পাসপোর্ট আছে, সে সুবাদে তার সন্তানদেরও মার্কিন পাসপোর্ট থাকবার কথা। কিন্তু আসিফ নজরুলের এখনো মার্কিন পাসপোর্ট হয়েছে কিনা, কিংবা আসিফ নজরুলের হলেও তার আগের ঘরের সন্তানদের হয়েছে কিনা, সেগুলো নিয়ে একটা প্রশ্ন আছে। তিনি কি আসলে তাদেরকে ছেড়ে চলে যেতে পারবেন? এই প্রশ্নগুলোর মধ্যে আসিফ নজরুল কিন্তু আরেক ব্যক্তি যিনি নিশ্চিতভাবে এই মন্ত্রীর বাড়ি ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রওনা দিতে পারবেন না। এদের জন্য আবার কূটনৈতিক পাসপোর্ট, লাল পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ এই বিষয়ে আগেও কথা বলেছি। বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে দলে বলে সেফ এক্সিটের ব্যবস্থা করে রেখেছেন পাকিস্তানে কূটনৈতিক পাসপোর্টধারীদের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা ভিসাবিহীন পাকিস্তানে প্রবেশ করতে পারবেন। এই বিষয়টা যে কত জরুরি শুধু মন্ত্রীদের জন্য নয়, প্রশাসনের ব্যক্তিবর্গ, পুলিশের ব্যক্তিবর্গ, এমনকি সেনা প্রশাসনের ব্যক্তিবর্গের জন্য, সেটা আওয়ামী লীগ আমলের মানে শেষ হওয়ার পর, আওয়ামী লীগ আমলের অবসানের পর 2024-এর আগস্টের পর এই ইউনূস সরকারের প্রত্যেকটি ব্যক্তি হারে হারে টের পেয়েছেন। কারণ শুধু
শুধু তো মন্ত্রী এমপিদের মানে দুর্গম সংকুল বর্ডার নদী পাহাড় এসব টপকে পার হয়ে ভারতে পৌঁছতে হয়নি, বরং পুলিশ প্রশাসনের ব্যক্তিবর্গ সেনা প্রশাসনের ব্যক্তিবর্গকে পর্যন্ত এবং আমলাদের বাংলাদেশের সচিব পর্যায় থেকে বিভিন্ন পর্যায়ের আমলারা পর্যন্ত গা ঢাকা দিয়েছেন এবং তারা কয়েক মাস ধরে বাংলাদেশে পালিয়ে থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এই যে পরিস্থিতিটা, সে পরিস্থিতিতে ইউনূস সরকারের জন্য যেহেতু ভারতের সীমান্ত বন্ধ, সে কারণে তারা ব্যবস্থা করে রেখেছেন লাল পাসপোর্ট দিয়ে সরাসরি পাকিস্তান যাওয়ার। ইউনূস সাহেব নিজে কোথায় যাবেন সে একটা প্রশ্ন বটে। ফ্রান্সে তার বাড়ি আছে, তার ব্যবসা আছে, পৃথিবীর বিভিন্ন দেশে, যুক্তরাষ্ট্রেও তার ব্যবসা আছে, কাজে তিনি যে কোনো দেশেই যেতে পারেন। কিন্তু তার জন্যও যে পাকিস্তান একটা খুব মানে একটা গুরুত্বপূর্ণ সেফ এক্সিটের জায়গা হয়ে উঠতে পারে সে বিষয়েও আমি বলেছি। কারণ একদিকে তার শয্যাশায়ী অসুস্থ স্ত্রী, তাকে টেক কেয়ারের যে ব্যবস্থা, তার সেবা শুশ্রূষার যে ব্যবস্থা পাকিস্তানের সমাজ ব্যবস্থায় তিনি করতে পারবেন, সেটা হয়তো বা অনেক পশ্চিমা দেশে এইভাবে সম্ভব হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। অন্যদিকে এই প্রশ্ন বা এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে ভারতে যখন শেখ হাসিনার অবস্থান, তখন পাকিস্তানও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটা পক্ষকে তাদের ওখানে আশ্রয়ে রাখতে চাইবে বাংলাদেশের রাজনীতিতে যে কোনো টালমাটাল পরিস্থিতিতে, যাতে ভারত পাকিস্তান দ্বৈরথটা বাংলাদেশকে ঘিরে পাকিস্তান একেবারে সমান তালে লড়তে পারে। এইসব মিলিয়ে বুঝতে বাকি থাকছে না সামনের সময়টা ভীষণ টালমাটাল। সেটা রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, আদিলুর রহমান, শুভ্র থেকে শুরু করে সবাই টের পাচ্ছেন। ইউনূস সাহেবের কিছু একটা পরিকল্পনা নিশ্চয়ই আছে, কিন্তু তার ভরসায় যে লম্বা সময় বসে থাকা যায় না, সেটা ফজল কবির খান, যিনি বলেছিলেন 72 বছর বয়সে দেশ ছাড়বো কেন, তিনিও বুঝতে পারছেন বলেই সম্ভবত ভিসা তৈরি করে রাখছেন, বিদেশ যাওয়ার সব ব্যবস্থা পাকা করে রাখছেন জাহাঙ্গীর আলম চৌধুরী, আফম ও খালিদ হোসেনও। সবচেয়ে বেশি দামি ভোটার কারা বলতে পারবেন? সবচেয়ে বেশি দামি ভোটার কারা, মানে এই যে ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল ভোটার কারা পারলেন না? আমি বলে দিই, আওয়ামী লীগের ভোটাররা আর হইল হিন্দু ভোটাররা। আপনারা একটা জিনিস খেয়াল করেন, সব দলই এখন ওই আওয়ামী লীগের বলতেছে, বিশেষ করে বিএনপির লোকজন বলতেছে আপনারা কোনো টেনশন করবেন না, আমরা আপনাদের পাশে আছি এবং আমরা ক্ষমতায় আসলে আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবেন না। হিন্দুদেরকেও একই কথা বলা হইতেছে। আমি কথাগুলো কেন বললাম, আমি একটা ভিডিও দেখলাম আন্দালিব রহমান পার্থ সাহেবের, চিনেন তারে, অত্যন্ত পপুলার একজন পার্লামেন্টেরিয়ান, রাজিউর রহমান মঞ্জু সাহেবের ছেলে। তার ফাদার বাংলাদেশের অনেক নাম করা মানুষ ছিল, উনি প্রয়াত হয়েছিল, ওনার সম্বন্ধে কথা বলে লাভ নাই, ওনার অনেক টাইটেল মেটেল ছিল তার নামের পিছনে। সে পার্থ সাহেব এবার বিএনপির সাথে জোট করে মানে উনি ইলেকশনে দাঁড়াইছে। ভোলার থেকে, ঢাকার থেকে কথা ছিল এই ঢাকা 17, যে এখানে তারেক রহমান সাহেব এখন দাঁড়াইছে। তারেক রহমান সাহেব যেহেতু এখান থেকে করতেছে, উনি ভোলায় চলে গেছেন, ইলেকশন করতেছে, ন্যাচারালি তার ভোট চাইতে হবে। আর ভোট চাইতে চাইয়া উনি যে ভাষাগুলো ব্যবহার করতেছেন, এগুলোকে হাস্যকর বলবো না, এগুলাকে সিনেমার কমেডি নাটক বলবো না, এগুলোকে বলবো স্যাবলামি কথাবার্তা। নিচের কমেন্টে তাই বোঝা যেতেছে, নিচের যদি কমেন্ট গুলো দেখেন তাই বোঝা যাচ্ছে, সবাই বলতেছে আপনার মুখে এই সমস্ত কথা মানায় না। কি বলছিল একটু দেখেন, আপনারা তাহলে বুঝবেন। আওয়ামী লীগের সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের একটা কথা পরিষ্কার করে বলবো, আমরা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে, আমরা ভালো মানুষের বিরুদ্ধে না। আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যে কোনো দল করতে পারেন, যে কোনো রাজনীতি করতে পারেন, আমরা আপনাদের উপর অত্যাচার করবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কোনো অত্যাচার করবেন না, এখন ভোট হয়েছে এখন করবেন না। মানুষ বোঝে, বুঝছেন পার্থ সাহেব, মানুষ বোঝে, হুক না কথায় সিরা ভিজবে না। আপনারা কি মনে করতেছেন এগুলা কইলেই আওয়ামী লীগেরা ভোটার দিব? আপনি বলতেছেন যে যারা দুষ্কৃতিকারী তাদের বাদ দিয়া আপনারা যারা আছেন তারা আমাদের সাথে থাকেন। আওয়ামী লীগের লোকজন তখন দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাদের নামে কেস কইস আছে দুষ্কৃতিকারী বলেন, যারা তখন অত্যাচার করছে তারা হয় ভাগছে নয় জেলে আছে, আর নয়তো দেশে থাকলেও তার নিজের এলাকায় নাই এবং সে ভোট দিতে আসবে না। মনে করেন আপনি ভুলারি একটা দুষ্কৃতিকারী, তাকে খুঁজতেছে লোকজন বা পুলিশ, বিএনপির লোকজন বা পুলিশ, ও চলে গেছে ময়মনসিংহ, ও কিন্তু নাই ভুলায়, ও কিন্তু ময়মনসিংহ দেশে ভোট দিতে যাবে না। তার মানে আওয়ামী লীগের শুধু একটি শ্রেণী আছে এখন গ্রামে গঞ্জে যারা কোনো ঝামেলায় যায় নাই, যাদের উপর অত্যাচার হয়েছিল। আপনি খবর রাখেন, ভোলায় আসছিলেন এরপরে যে সমস্ত আওয়ামী লীগের লোকজনের উপর অত্যাচারিত হয়েছিলেন, সেই লোকগুলো এখন আছে কোন রকম মামলা থেকে বাইচে আইসা কম্প্রোমাইজ করে বাইচে রয়েছে, তারা আপনাকে ভোট দিবে? আপনার মনে হয়? আপনার কি মনে হয় দেবে? আমার তো মনে হয় না। তাদের অতীত ভাষা আসবে যে এরা আমাকে এই 17 মাসে এই অত্যাচার করছে, খামাখা এদের কাছে ভোটটা চান। আর এদেরকে যদি আওয়ামী লীগের সভানেত্রী আছে না, হাসিনা যদি দিল্লি থেকে কয় এই তোমরা অমুকরে অমুকরে ভোট দেবা, বিএনপির অমুকরে ভোট দেবা, পার্থরে ভোট দেবো, তাও দিবে না। কারণ কি, এদের তখন মনে হয়ে যাবে 17 মাস আগে এদের উপরে কি অত্যাচার হয়েছিল। আর তখন তাদের মনে হবে, কি মনে হবে, যে আমাদেরকে কে সাহায্য করছিল। হুগলা কোথায় চিরা ভিজে পার্থ সাহেব। তারপরে শুধু আর কি বলছে, তবে এতটুকু মনে রাখবেন, এই কথাটা বিশেষ করে আমার হিন্দু ভাই বোনদের বলতে চাচ্ছি, হিন্দু ভাই ওনারা যদি ক্ষমতায় আসে হ্যাঁ তাহলে
আপনাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন হবেন। কি কথা ঠিক হবে? আরে ঠিক না, ঠিক না, ঠিক 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 ঠিক। আরে আপনি যা কইছেন না ভাই, একদম ঠিক। উনারা যদি ক্ষমতায় আসে তাহলে আপনারা কেউ বাঁচবেন না। উনারা মানে কি বুঝছেন তো? উনারা মানে জামাত, জামাত যদি আসে হিন্দু ভাই বলরা, আপনারা কেউ বাঁচবেন না। অনেক মজার কথা কইছে রে ভাই। ও ঠিক না, ঠিক সবাই বলে ঠিক ঠিক ঠিক। ও জমায় ফেলাইছে। তাহলে আপনাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন হবেন। কি কথা ঠিক হবে? ওনারা যতই আপনাদের মন্দিরে যান, আপনারা ভালো করেই জানেন কারা মন্দির ভাঙে। ও মাই গড, কি কইতাছে রে ভাই? বলতাছে উনারা যতই মন্দিরে যাক, আপনারা জানেন কারা মন্দির ভাঙে। জানে পার্থ সাহেব, সবাই জানে কারা মন্দির ভাঙছিল। হিন্দু মন্দির বাংলাদেশে প্রথম বিএনপি ভাঙছে, ভাঙ্গা আওয়ামী লীগের নাম দিছে। এরপরে আওয়ামী লীগ ভাঙছে, ভাঙ্গা বিএনপির নাম দিছে। আর এই যে এইবার যে আন্দোলনটা হইলো, এরপরে কারা ভাঙছে আপনারা জানেন? বাঁচাইছে এই জামাত। দুর্গাপূজা দেখেন নাই? দুর্গাপূজা দেখেন নাই কেমনে জামাত যে মন্দিরগুলো পাহারা দিছে। এই হিন্দুগুলোর ভোট আপনারা পাইবেন যদি ওরা জামাত থাকে। ওরা দেখে নাই? আপনি বলছেন ওরা যতই মন্দিরে যাক, তারপরে ওরা মন্দিরে গেছে পূজা করতে, নিশ্চয়ই জানে জামাতের লোকজন মন্দির পাহারা দিতে গেছে। পুরো বাংলাদেশ এটা জানে। এগুলো কি বয়ান দেন আপনি? একটা ব্যারিস্টার মানুষ, একটা শিক্ষিত মানুষ, নাকি মুখে মিশা কথা বলে ইলেকশনে পাস করা যায়? যায় না, পার্থ সব যায় না। ইটস নট সো ইজি। মানুষ কোনটা পাল্টা বুঝে লাভটা কি? আপনি আপনার ভোট চান, আপনি কি কইছেন? আপনি কি করবেন আপনার এলাকাতে যাইয়া? আপনার এলাকা কি উন্নত করবেন? আপনার এলাকার মানুষ আপনার কাছে কি প্রত্যাশা করে? এইগুলো না বইলা আওয়ামী লীগের বলতেছেন আমরা আপনাদেরকে দেখবো। আপনারা যে দেখবেন এটা আওয়ামী লীগের লোকজন বিশ্বাস করবে? হিন্দুদের বলতেছেন জামাত আপনি করে ওইখানে যাইয়া যদিও নাম নেন, এটা একটা ভালো কাজ করছেন, কারণ এটা উচিত, কারণ নামের বিরুদ্ধে বলা উচিত না। কিন্তু মানুষ তো বুঝতেছেন, আপনি কানে বুঝতেছে না? তো আপনি যে বলতেছেন যে ওনারা যতই আপনাদের মন্দিরে যাক, উনারা আসলে আপনারা রক্ষা পাবেন না। আরে পার্থ সাহেব, উনারা আসলে হিন্দুরা রক্ষা পাবে বাংলাদেশে। এটা হিন্দুরাও জানে, এটা হিন্দুরাও জানে, আওয়ামী লীগের কর্মীরাও জানে। যদি জামাত ইসলাম আসে তাহলে জামাত ইসলাম রক্ষা পাবে। নাহলে ওই যে 17 মাসে যা হয়েছে এইগুলাই সিনেমার ফ্ল্যাশব্যাক দেখেন না, অতীত দেখায়, এই অতীত মাথের মধ্যে ঘুরতে থাকে। এইসব কথা কইতে চাই না তো আমরা। আপনারা বলান, এর জন্য আমাদেরকে বলতে হয়। আমরা এই সমস্ত নিয়ে আলোচনা করতে চাই না। তারা মিথ্যা কথা বললে কি ভোট পাওয়া যায়? ওই এলাকার মানুষজন দেখে নাই? এই 16 মাসের সময় যখন হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে জামাতের লোকজন, এটা ওরা দেখে নাই? ওরা কারা? না ওরা অন্ধ, না ওরা লুলা, না ওরা বোবা? হ্যাঁ ওরা বোবা, ওরা কিছু বলে না। এখন আওয়ামী লীগের লোকজন আপনার বলবে ভোট দিবে, হিন্দুরাও বলবে আপনার ভোট দিবে, কিন্তু ভোট আপনাকে দিবে না। কারণ ওরা জানে কারে ভোট দিলে আমরা আগামীতে নিশ্চিন্ত করে গ্রামে থাকতে পারবো, আগামীতে 2 বেলা 2 মুঠো ভাত খেতে পারবো। কারে ভোট দিলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা চাইবো না, কারে ভোট দিলে আমার মেয়ের দিকে অন্যভাবে তাকাবে না, কারে ভোট দিলে কথায় আমার জমি দখল করবে না। জানে সবাই, সেটা আওয়ামী লীগেরই হোক আর হিন্দুরাই হোক। এই সমস্ত দিন চলে গেছে। আরেকটা কথা মনে রেখেন, প্রত্যেকটা ফ্যামিলিতেও 2-4 জন লেখাপড়া জানা পোলাপাল আছে না, স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ে। ওদেরকে কি বুঝাইবেন? গ্রামের সরল সহজ মানুষকে না বুঝাই দিলেন, ফ্যামিলি কার্ড দিবেন, অমুক দিবেন, বাপ মা বুঝলো ঠিক আছে। পোলাপান ঝঞ্ঝে গো বাবা এটা কি করতেছো, আব্বাই তো ঠিক না, আব্বাই না ই করছে, আব্বাই তো ই করছে, মানবে না। আচ্ছা আপনারা আপনাদের বয়ান তৈরি করেন। এখানে দেখলাম শেষের দিকে বলছেন ফ্যামিলি কার্ডের কথা বলেন, আপনারা পাস করলে ফ্যামিলি কার্ড দিবেন, আপনারা পাস করলে কৃষক কার্ড দিবেন, মেডিকেল কার্ড দিবেন, এগুলো বলেন। আপনি আমি 4-5 মিনিট শুনলাম খালি হিন্দু গো আর আওয়ামী লীগ গো কেনা কি করছে। এই বয়ান তো আপনার কাছ থেকে আশা করা যায়। ইউ আর এডুকেটেড পারসন, ইউ আর ব্যারিস্টার। এতে করে আপনার ভাবমূর্তি তো খারাপ হয়। আমি জানি না, আমি একজনের সাথে কথা বলতেছিলাম, আমাকে জিজ্ঞেস করতেছিলাম পার্থ সাহেবকে পাস করবে? উনি তো ধানের শীষ নেয় নাই। আপনি বলতে আপনার প্রার্থিতা, আপনার যে মার্কা আছে ওটা দিয়ে করতেছেন। আমি কিন্তু বলছি তাকে, হ্যাঁ উনি তো গ্রহণযোগ্যতা আছে, কথাবার্তা ভালো বলে, একটা ভালো পার্লামেন্টিয়ার, উনি তো পাস করা উচিত। ওই ভদ্রলোক আমার বলতেছে মনে হয় না। আমি বুঝলাম না কেন বলছি, কিন্তু আমার বিশ্বাস ছিল আপনি হয়তো পাস করবেন। কিন্তু এই যে আপনার এই বক্তৃতা ছিল না, আমার এখন বলতে ইচ্ছা করতেছে মনে হয় না। দর্শক মন্ডলী, একটি উদ্বেগজনক জরুরি খবর নিয়ে হাজির হয়েছি, যেটা রাজনীতিতে অশনি সংকেত। আগামী নির্বাচনে যদি দেখেন যে কোনোভাবে জামাত ইসলামীকে সেকেন্ড বানিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপনারা নিশ্চিত ধরে নেবেন যে জামাত ইসলামীর নিশ্চিত বিজয়কে সেনাবাহিনীর একাংশ ডিজিএফআইয়ের মাধ্যমে এবং রাষ্ট্রযন্ত্র সবাই না একটা অংশ জামাতের বিজয়কে ছিনিয়ে নিয়েছে এবং ভারত তাতে সহযোগিতা করেছে। আমরা সুস্পষ্টভাবে তার আলামত দেখতে পাচ্ছি। এজন্য এটা জরুরি সতর্কবার্তা। আমরা বিশ্বাস করতে চাই, যেহেতু আগেভাগে এগুলো ডিসক্লোজ হচ্ছে, আমরা জানতে পারছি জামাত আরো বেশি সতর্ক হবে। অতএব এইসব ষড়যন্ত্র ভেস্তে যাবে। আপনারা অলরেডি জেনেছেন যে বঙ্গভবন থেকে, বঙ্গভবনের ইমেইল ব্যবহার করে, তাও বঙ্গভবনের আইটি সেক্টরে যিনি কাজ করেন তার ইমেইল ব্যবহার করে জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে জামাতকে বিতর্কিত করার একটা মহা ষড়যন্ত্র করা হয়েছে। যদিও জামাতের তৎপরতার কারণে, জামাতের সজাগ দৃষ্টির কারণে বঙ্গভবনের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এটা কি বঙ্গভবন করেছে? না, এখানে বঙ্গভবনকে ব্যবহার করা হয়েছে। আমি আগেই বলেছি শুরুতেই, জামাতের আমিরের এক্স অ্যাকাউন্টের বিরুদ্ধে, এক্স হ্যান্ডেলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, হ্যাকিং এর যে ঘটনা, এটার মাস্টারমাইন্ড তারেক জিয়া হিমসেলফ।
এবং এখানে তারেক জিয়াকে সহযোগিতা করছে ভারতের আইটি এক্সপার্টরা। এবং যেহেতু খুব সহজেই অনুমেয় যে বর্তমান বঙ্গভবন ভারতপন্থীদের দখলে, চুপ্পু আছে। এই চুপ্পুকে, এই চুপ্পুর রক্তে আওয়ামী লীগ। এই চুপ্পুর মতো একজন থার্ড ক্লাস ইতরকে শেখ হাসিনা কেন রাষ্ট্রপতি বানিয়েছে? কারণ এই চুপ্পু একজন পাচাটা এবং টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ভারতের দালাল বলেই চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছে হাসিনা এবং ভারত গ্রিন সিগন্যাল দিয়েছে। নইলে চুপ্পুকে তো আমরা চিনতাম না, একে তো রাষ্ট্রপতি বানানোর কথা না। সে চুপ্পুকে বিএনপি বহাল তবিয়তে রেখে দিয়েছে, বিএনপির কারণে চুপ্পুকে সরানো যায়নি। অতএব এই যে চুপ্পুর রক্তে ভারতের দালালি, সেই চুপ্পু ভারতের পক্ষে তো কাজ করবেনি। যার অংশ হিসাবে চুপ্পুর দপ্তর থেকে, বঙ্গভবন থেকে আমিরের জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক করতে সহযোগিতা করা হয়েছে। এখন রাষ্ট্রযন্ত্র যদি এভাবে জামাতের বিরুদ্ধে লাগে, এটা ডেফিনেটলি জনগণের যে প্রত্যাশা একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, তার পথে একটা বড় বাধা। তবে আমি যে কথা বলি সেই কথা আবার একটু স্মরণ করে দিতে চাই। নতুন বাংলাদেশের বাস্তবতা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। কোনো কারচুপি নির্বাচনের মাধ্যমে, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে, কোনো কেন্দ্র দখলের মাধ্যমে বাংলাদেশে কোনো ক্ষমতা হস্তান্তর হবে না। তবে এটা ওরাও জানে, যার ফলে কেন্দ্র দখল এই টিভির কারচুপি হয়তো বা কম করতে পারে, কিন্তু সূক্ষ্ম কারচুপি যেটা সাদা চোখে দেখা যাবে না, এই ধরনের একটা চেষ্টা আছে, যার আলামত আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা বিশ্বাস করি যে এই ষড়যন্ত্র ব্যর্থ করে জামাত ক্ষমতা আসবে। ডাকসুতে এরকম অনেক ষড়যন্ত্র হয়েছিল, ডাকসুতে ছাত্রদল ভোট চুরির চেষ্টা করেছিল, কিন্তু পারেনি শিবিরের তৎপরতার কারণে। তো জামাতের তৎপরতার কারণে পারবে না। জামাতের একটা প্রতিনিধি দল বঙ্গভবনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যে কিভাবে কি হয়েছে এটা জবাবদিহি করতে হবে, এটা বের করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন এরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিশেষ করে অতি সূক্ষ্মভাবে নির্বাচন কমিশন বিএনপির প্রতি পক্ষপাত করছে, বিএনপির লোকজন সুস্পষ্টভাবে সন্ত্রাস করছে। এটার ফ্যাক্ট বেসড প্রমাণ নির্বাচন কমিশনে জাতীয়ভাবে জামাত সিইসির কাছে দিয়ে এসেছে এবং লোকাল পর্যায়ে ইউএনওর কাছে, ডিসির কাছে, ওসির কাছে জামাত বিএনপির যে সুনির্দিষ্ট সন্ত্রাস এগুলো দিয়ে আসে, কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো এইভাবে জামাতকে হারানোর, জামাতকে পরাজিত করার মহা ষড়যন্ত্র চলছে। এগুলো বঙ্গভবন। এরপর আসেন সেনাবাহিনীর একাংশ। বঙ্গভবন ষড়যন্ত্রের সাথে, বঙ্গভবন কাণ্ডের সাথে ডিজিএফআই জড়িত, আর সেনাবাহিনীর একাংশের লোকজনেই ডিজিএফআই চালায়। দেখেন, প্রথমে বলে নিই, সেনাবাহিনী বাংলাদেশের গর্ব, সেনাবাহিনী বাংলাদেশের সম্পদ। সে বাহিনী হিসেবে সেনাবাহিনী অলওয়েজ পেশাদার, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। কিন্তু সেনাবাহিনীর একটা অংশ যে কি আকাম করেছে, এটা তো গত 15 বছরে আপনারা সবাই দেখেছেন। কত নিচে নামতে পারে, মানবাধিকার লঙ্ঘন। যে সেনাবাহিনীর হাতে সবসময় মানবাধিকার নিরাপদ, সে সেনাবাহিনী সবচেয়ে ভয়ানক অপরাধগুলো করেছে। গুমের চাইতে পৃথিবীতে ভয়ানক কোনো অপরাধ নেই। হত্যা করা তো ইনস্ট্যান্ট ঘটনা, মেরেছে শেষ। কিন্তু আটকে রাখা, জীবিত না মৃত্যু, কনসেন্ট্রেশন ক্যাম্প এবং আয়নাঘর, কি ভয়ানক, কি বিভৎসতা। এই কাজটা কিন্তু সেনাবাহিনী সদস্যদের তত্ত্বাবধানেই হয়েছে। এমনকি ক্যান্টনমেন্টের ভিতরে ডিজিএফআই হেডকোয়ার্টার বিভিন্ন জায়গায় আয়নাঘর ছিল, এবং ডিজিএফআই কচুকাত, এটা কোথায়? ক্যান্টনমেন্টের ভিতরে। অতএব সেনাবাহিনীর একাংশ তারা নানান অঘটন ঘটাচ্ছে, এবং তারা যেহেতু ভারতের দালাল, ভারতপন্থী সেনাবাহিনীর অফিসাররা জামাতকে পরাজিত করতে মহা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের একটা বিষয় মিডিয়া এসেছে, আপনারা দেখেছেন যে তারেক রহমান যে আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, ওই আসনে জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জনপ্রিয় ব্যক্তি জনাব ডাক্তার এস এম খালেদুজ্জামান, তার একটা ভিডিও নিয়ে তোলপাড়। যমুনা টেলিভিশন শিরোনাম করেছে, ক্যান্টনমেন্টে গানম্যান নিয়ে ঢাকা 17 জামাত প্রার্থী অতপর যা হলো। এখানে সেনাবাহিনীর সদস্যদের সাথে এস এম খালেদুজ্জামানের যে বাগবিতণ্ডা, এটা নিয়ে কথাবার্তা হচ্ছিল। দেখেন এখানে কি কথা হয়েছে, ডাক্তার খালেদুজ্জামান কতটুকু ঠিক কথা বলেছেন বা বলেন নাই, দ্যাটস ডিফারেন্ট। এটা কোনো আলোচ্য বিষয় না। ডাক্তার খালেদুজ্জামানের প্রশ্নগুলো ভ্যালিড, মৌলিক প্রশ্ন ভ্যালিড, যে তারেক রহমানকে আপনার চাটেন, আপনার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। আপনি এখানেও কিন্তু স্পষ্ট করেছে সেনাবাহিনীর একটা অংশ, সবাইকে কিন্তু বলেন, সেনাপ্রধান প্রশংসা করেছে। তারেক রহমানের ক্ষেত্রে সব প্রোটোকল নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু আমার গানম্যান নিয়ে এখানে পার হতে দেওয়া হবে না কেন? এটা ছিল প্রশ্ন। এখন এই প্রশ্ন করতে যে নানান প্রশ্ন অবতারণা হয়েছে, সেটা ঠিক না বেঠিক এটা ভিন্ন কথা। কিন্তু আমার কথা হচ্ছে, এই ভিডিও কে ফাঁস করলো? এই ভিডিও সেনাবাহিনীর নিজস্ব বডি ক্যামেরার মাধ্যমে ধারণকৃত। এটা এই কনভারসেশনের মধ্যে আছে, যেটা আমরা এস এম খালেদুজ্জামানের ফেসবুক পোস্ট থেকে জানতে পেরেছি। এই যে ঘটনা, এটা রিসেন্ট না, এটা কমপক্ষে 1 মাস আগের হয়তো। এই পুরনো ভিডিও এখন সামনে এনে, নির্বাচনের আগ মুহূর্তে সামনে এনে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করা হচ্ছে, এবং বিএনপির লোকজন খালেদুজ্জামানের চরিত্র হননে নেমেছে, যে তিনি পরিচয় দেন তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, এটি তার পরিচয়। খালেদুজ্জামান কতটুকু স্মার্টলি ডিল করেছেন কি করেন নাই, দ্যাটস ডিফারেন্ট। বাট এই ভিডিও ফাঁস হলো কিভাবে? এই ভিডিও সেনাবাহিনীর ভিতরে থাকা ভারতপন্থী অংশ মিডিয়ার হাতে তুলে দিয়েছে, বিএনপির হাতে তুলে দিয়েছে। প্রথমে বিএনপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রচার করেছে, তারপরে যমুনা টেলিভিশন থেকে শুরু করে সব মিডিয়া এটা নিয়ে রিপোর্ট করছে। এর মানে সেনাবাহিনীর একটা অংশ তারেক রহমানকে জেতাতে, জামাত প্রার্থীকে বিতর্কিত করতে ভূমিকা রাখছে। গোপন ভিডিও যেটা সেনাবাহিনীর কাছে সিক্রেটলি থাকার কথা, এটা তারা বাজারে ছেড়ে দিচ্ছে। এর মানে সেনাবাহিনী ভারতপন্থী অংশ, বঙ্গভবন, এগুলো জামাতকে পরাজিত করতে এক মহা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এটা দিবালোকের ন্যায় স্পষ্ট হলো। দর্শক, এই খালেদুজ্জামান প্রচন্ড জনপ্রিয় একজন প্রার্থী, ধনী একজন প্রার্থী, 1,80,00,000 টাকা বছরের ট্যাক্সই দেন, প্রতিষ্ঠিত একজন ডাক্তার। তার তুলনায় তারেক রহমান কোনো যোগ্যতাই নেই, তারেক রহমান ইন্টারপাস। এবং এই এলাকায় ঢাকা 17-তে প্রচুর বস্তি, আর বস্তিবাসীর মধ্যে জামাত কাজ করতে যে যথেষ্ট জনপ্রিয়, যার ফলে নিশ্চিত পরাজয় দেখছেন তারেক রহমান। এই কারণে এই তারেক রহমান তার নিজস্ব মেকানিজম ব্যবহার করে এই ভিডিও লিক করিয়েছেন, এবং পেছন থেকে ছুরি মেরে অপকৌশল করে, অপরাজনীতি করে তারেক রহমান জিততে যাচ্ছেন।
আমরা স্পষ্টভাবে দেখছি যে সেনাবাহিনীর একাংশ এবং বঙ্গভবন জামাতকে বিতর্কিত করতে সহায়তা করছে। এটা